আজকে আমরা শুরু করব চ্যাপ্টার 4 রিপ্রোডাক্টিভ হেলথ বা জননগত স্বাস্থ্য। এই চ্যাপ্টারে আমরা দেখব প্রথমে কন্ট্রাসেপশন বা গর্ভনিরোধন, সেকেন্ডে দেখব এমটিপি মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি, তারপরে দেখব এসটিডি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, তারপরে দেখব আর্ট অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনিক, যার মধ্যে আসবে আইভিএফ, জিআইএফটি, জেডআইএফটি, এমন কিছু টেকনিক যেটা গর্ভধারণে সাহায্য করে নিঃসন্তান দম্পতিকে। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা এখানে দেখে নেব, একটা বোল্ড করে লেখা রয়েছে অ্যামনিওসিনথেসিস। অ্যামনিওসিনথেসিস কি? আমি আগে বলে নিই, অ্যামনিওসিনথেসিস হচ্ছে কোনো গর্ভবতী মহিলার গর্ভস্থ ভ্রূণের যেখানে থাকে ওই ভ্রূণের বহির্পর্দাকে বলা হচ্ছে অ্যামনিয়ন। ওই অ্যামনিয়নের মধ্যে থাকে একটা ফ্লুইড, অ্যামনিওটিক ফ্লুইড। ওই ফ্লুইড সংগ্রহ করা হয় এবং ওই অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে থাকে অ্যামনিওসাইট সেল। ওই সেলও বা কোষও সংগ্রহ করা হয়। এবার ওই ফ্লুইডকে রাসায়নিক বিশ্লেষণ করা হয়, ওই ফ্লুইডকে বিভিন্নভাবে পরীক্ষা করা হয় এবং ওই কোষের যে ক্রোমোজোম রয়েছে ওই ক্রোমোজোমের সংখ্যা গণনা করা হয়, ক্রোমোজোমের গঠন দেখা হয়, দেখে ওই ক্রোমোজোমে বারবডির সংখ্যা পর্যবেক্ষণ করে বা বারবডি আছে কি বারবডি নেই এর মাধ্যমে সেক্স ডিটারমিনেশন করা হয়, সেটা মেল ফিটাস না ফিমেল ফিটাস। এছাড়াও ক্রোমোজোমের সংখ্যার মাধ্যমে বিভিন্ন কনজেনিটাল ডিজিজ বা বংশগত রোগ, যেমন এই দিক থেকে আছে হচ্ছে ক্লাইনফেল্টার সিনড্রোম, যেখানে একটা এক্স ক্রোমোজোম বেশি থাকে পুরুষদের, মানে এদের ক্যারিওটাইপ হয় 44+XXY, অর্থাৎ 44টা মানে সবসময় 46টা থাকে, মানে 44টা অটোজোম এবং 2টো সেক্স ক্রোমোজোম, কিন্তু এক্ষেত্রে 47টা থাকে। 44টা অটোজোম ঠিকই আছে, কিন্তু যে সেক্স ক্রোমোজোম এক্স এবং ওয়াই থাকবে পুরুষদের, সেক্ষেত্রে কী হবে, এক্ষেত্রে এক্স এবং ওয়াইয়ের মাঝখানে আরেকটা এক্স ঢুকে যাবে, ফলে এক্সট্রা একটা এক্স ক্রোমোজোম চলে আসবে। এটা হচ্ছে ক্লাইনফেল্টার সিনড্রোম। এবং টার্নার সিনড্রোম, যেখানে স্ত্রীদের ক্ষেত্রে কি হয়, এক্স এক্স দুটো ক্রোমোজোম থাকে 44+XX, কিন্তু এক্ষেত্রে XO থাকে, XO অর্থাৎ একটি এক্স ক্রোমোজোম অনুপস্থিত থাকে, সেটা টার্নার ক্রোমোজোম। মানে ক্লাইনফেল্টার সিনড্রোমে তাহলে কটা ক্রোমোজোম হলো? 47টা, একটা বেশি, কিন্তু টার্নার সিনড্রোমে একটা কম, মানে 45টা। আর এরকম আর একটা আছে ডাউন সিনড্রোম, যেখানে আমাদের অটোজোম, মানে যে 44টা অটোজোম তাতে একটি ক্রোমোজোম বেশি থাকে, অর্থাৎ 45+XX বা 45+XY হয়, অর্থাৎ একটি 21 নম্বর যে ক্রোমোজোম, সেই 21 নম্বর ক্রোমোজোমটা ডবল থাকে, অর্থাৎ তার ট্রাইজোমি ঘটে। 21 নম্বর ক্রোমোজোমের ট্রাইজোমি, অর্থাৎ এটা ডবল থাকে। সবসময় ক্রোমোজোম দুটো থাকে একসাথে, কিন্তু ওখানে 3টে থাকে, অর্থাৎ একটা বেশি থাকে। এটা হচ্ছে ডাউন সিনড্রোম। এইসব রোগ দেখা হয়। তারপরে বিভিন্ন রোগ, যেমন আমাদের ফিনাইল কিটোনুরিয়া, অ্যালক্যাপ্টোনুরিয়া, সিকেল সেল অ্যানিমিয়া, এইসব পর্যবেক্ষণ করা হয়, সেক্স ডিটারমিনেশন করা হয়। তেমন এখানে কি লেখা আছে, amniocentesis, a fetal sex determination test based on the chromosomal pattern in the amniotic fluid surrounding of developing embryo। অর্থাৎ কি ফিটালের সেক্স ডিটারমিনেশন করা হয় কিসের ভিত্তিতে? ক্রোমোজোমের প্যাটার্নের ভিত্তিতে। কিসের সাহায্যে? অ্যামনিওটিক ফ্লুইডের সাহায্যে, যেটা কোথায় আছে? এমব্রিওর কে ঘিরে যে অ্যামনিওটিক স্যাক আছে বা অ্যামনিওটিক গহ্বর আছে তার মধ্যে। ফর সেক্স ডিটারমিনেশন টু লিগালি চেক ইনক্রিজিং ফিমেল ফিটিসাইড। এবং এই অ্যামনিওসিনথেসিসের ফলে ফিমেল ফিটিসাইড বা কন্যা ভ্রূণের হত্যার সংখ্যা দিন দিন বেড়েই চলেছে, কারণ আগের থেকেই সেক্স জানা যাচ্ছে এবং অনেকে কন্যা সন্তানকে গর্ভপাত করে দিচ্ছে। ম্যাসিভ চাইল্ড ইমিউনাইজেশন, অর্থাৎ এই সকল বংশগত রোগ যেগুলোর নাম বললাম, সেই রোগগুলো যেমন ফিনাইল কিটোনুরিয়া, এমন অ্যালক্যাপ্টোনুরিয়া, তারপর হচ্ছে মিথাইল ম্যালোনিক অ্যাসিডেমিয়া, তারপরে সিকেল সেল অ্যানিমিয়া, এই সকল রোগগুলো সম্পর্কে আগে থেকেই জানা যায়। এরপর এখানে একটা দেখা যাচ্ছে সহেলি। সহেলি কি? সহেলিয়া নিউ ওরাল কন্ট্রাসেপটিভ ফর ফিমেল, একটা পিল অর্থাৎ একটা ওষুধ যেটা আমরা ফিমেলরা খাই কন্ট্রাসেপটিভ
হিসেবে অর্থাৎ গর্ভনিরোধক হিসেবে ওয়াজ ডেভেলপড বাই সায়েন্টিস্ট অ্যাট সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট যেটা লখনৌতে অবস্থিত, সেইখানে এই সহেলি ড্রাগটা প্রথম তৈরি হয়। তাই সহেলি নিয়ে একটু বলে রাখি, সহেলি হচ্ছে স্টেরয়েড ধর্মীয় নয়। তারপরে সহেলি এটা একটা অরমিলক্সিফিয়ার জাতীয় ট্যাবলেট, যেটা কি করে, যেটা ডিম্ব নিঃসরণে বাধা দেয় না। এটা ডিম্বের যেটা ওভাম থাকে, মানে নিষিক্ত যে ডিম্বাণু, তার ইমপ্লান্টেশনে বাধা দেয়, অর্থাৎ ভ্রূণের রোপণে বাধা দেয় এই সহেলি ড্রাগ। ডিম্ব নিঃসরণে বাধা দেয় না, ভ্রূণের রোপণে বাধা দেয়। কোথায় রোপিত হবে? ইউটেরাস বা জরায়ুতে। এইবার আসছে পপুলেশন এক্সপ্লোশন অ্যান্ড বার্থ কন্ট্রোল। আমাদের হিউম্যান পপুলেশন এত বেড়ে যাচ্ছে, তার ফলে বার্থ কন্ট্রোল কীভাবে হচ্ছে, এর জন্য সরকার বিভিন্ন রকম পরিকল্পনা নিচ্ছে। যেমন আরসিএইচের পুরো নাম এখানে রয়েছে রিপ্রোডাক্টিভ অ্যান্ড চাইল্ড হেলথ কেয়ার প্রোগ্রাম। এখানে রিপ্রোডাক্টিভ হেলথ নিয়ে বলা হচ্ছে এবং শিশুদের যাতে সঠিক পরিচর্যা করা হয় জন্মের পরে, সেই হিসেবে একটা সংস্থা তৈরি করা হয়েছিল। তারপরে সরকার স্লোগান তুলেছে হাম দো হামারে ডো, অর্থাৎ উই টু আওয়ার টু। তারপরে বলছে মেয়েদের 18 বছরের যে ম্যারেজেবল এজ এবং ছেলেদের 21 বছর। তারপরে বলছে এই বার্থ কন্ট্রোল কীভাবে করা যায়, তার জন্য বিভিন্ন পদ্ধতি আছে, এবং ন্যাচারাল এবং ট্র্যাডিশনাল পদ্ধতি, ব্যারিয়ার মেথড, আইইউডিএস, ওরাল কন্ট্রাসেপটিভ, ইনজেক্টেবলস, ইমপ্ল্যান্ট অ্যান্ড সার্জিক্যাল মেথড। একটা একটা করে দেখে নেব। প্রথমে হচ্ছে ন্যাচারাল মেথড। ন্যাচারাল মেথড ওয়ার্ক অন দ্য প্রিন্সিপাল অফ অ্যাভয়েডিং চান্সেস অফ ওভাম এবং স্পার্ম মিটিং। এই ন্যাচারাল মেথড হচ্ছে স্পার্ম এবং ওভাম যাতে মিট করতে না পারে, একসাথে এরা যাতে সংস্পর্শে না আসতে পারে, সেই মেথড। কী হিসেবে মেথড বলছে? পিরিয়ডিক অ্যাবস্টিনেন্স ইজ ওয়ান সাচ মেথড ইন হুইচ দ্য কাপল অ্যাভয়েড অর অ্যাবস্ট্রেইন from coitus from day 10 to 17 of the menstrual cycle when ovulation could be accepted। অর্থাৎ পিরিয়ডিক অ্যাবস্টিনেন্স অর্থাৎ পিরিয়ড চলা, মানে যে মেনস্ট্রুয়েশন সাইকেল, তার 10 থেকে 17 ডের মধ্যে সেক্সুয়াল ইন্টারকোর্স করা যাবে না, কারণ ওই সময়ে ওভুলেশনের এক্সপেকটেশন থাকে। এটা হচ্ছে ন্যাচারাল মেথড, যেটা রিদিম মেথড নামেও পরিচিত অনেক সময়। এটাকে হচ্ছে ফার্টাইল পিরিয়ড। বাই অ্যাবস্টেইনিং ফ্রম কয়টাস ডিউরিং দিস পিরিয়ড কন্ট্রাসেপশন কুড বি প্রিভেন্টেড। আর একটা হচ্ছে উইথড্রল আর কয়টাস ইন্টারসেপ্ট উইথড্রল মেথড কি, বা যেটাকে কয়টাস ইন্টারেপ্টাস বলে, ইজ আনাদার মেথড ইন হুইচ দ্য মেল পার্টনার উইথড্রস হিজ পেনিস ফ্রম দ্য ভ্যাজাইনা জাস্ট বিফোর ইজাকুলেশন, সো টু অ্যাভয়েড ইনসেমিনেশন। এই কয়টাস ইন্টারেপ্টাস পদ্ধতিতে পুরুষ তার পেনিসকে ভ্যাজাইনা থেকে বের করে নেবে, যে ইজাকুলেশনের পূর্বে, যাতে সিমেন কোনো মতেই ভ্যাজাইনাতে প্রবেশ করতে না পারে। আর একটা পদ্ধতি হচ্ছে ল্যাকটেশনাল অ্যামিনোরিয়া, যেটা হচ্ছে অ্যাবসেন্স অফ মেনস্ট্রুয়েশন। ল্যাকটেশনাল অ্যামিনোরিয়া হচ্ছে অ্যাবসেন্স অফ মেনস্ট্রুয়েশন। এই যখন গর্ভবতী মহিলা শিশুর প্রসবের পর তাকে দুগ্ধপান করায়, সেই দুগ্ধপান করানোকালীন প্রায় 6 মাস তার যে মেনস্ট্রুয়াল সাইকেল সেটা অ্যাবসেন্স থাকে। সেই সময়ে যদি সেক্সুয়াল ইন্টারকোর্স হয়, তাহলে গর্ভধারণের সম্ভাবনা অনেকই কম থাকে। Method is based on the fact that ovulation and therefore the cycle do not occur during this period. সাইকেল চলে না এই সময়। ল্যাকটেশন ফলোয়িং পার্চুরেশন। কখন হয় ল্যাকটেশন? যখন দুগ্ধ পান করে শিশু, তখন। Therefore, as long as the mother breastfeed the child fully, chances of contraception are almost nil। যদি মহিলার অনেক পরিমাণ দুগ্ধ উৎপাদন হয়, তাহলে কন্ট্রাসেপশন যেটা হবে সেইটার সম্ভাবনা বেড়ে যায়। However, this method has been reported to effectively only up to a maximum period of 6 months following parturition। সুতরাং এই মেথডটা কতদিন অবধি কার্যকর? 6 মান্থ। পার্চুরেশন বা প্রসবের 6 মাস অবধি কার্যকর। এবার আছে ব্যারিয়ার মেথড। ব্যারিয়ার মেথড আসার আগে বলে নিই, এই ল্যাকটেশনাল অ্যামিনোরিয়া যখন এই মেথডটার সময়, মানে যখন ল্যাকটেশন হয়, তখন প্রোল্যাক্টিন হরমোনের পরিমাণ অনেক বেশি থাকে। প্রোল্যাক্টিন হরমোন যে ডিম্ব নিঃসরণ, সেই ডিম্ব নিঃসরণকে বাধা দেয়। এই কারণে সেক্সুয়াল ইন্টারকোর্স হলেও ফার্টিলাইজেশন ঘটে না, কারণ ডিম্ব নিঃসরণই হয় না। ইন ব্যারিয়ার মেথডে কী হয়? ওভাম এবং স্পার্ম আর প্রিভেন্টেড ফ্রম ফিজিক্যালি মিটিং। ওভাম এবং
স্পার্মকে মিট করতে দেওয়া হয় না উইথ দ্য হেল্প অফ ব্যারিয়ার। কিছু কিছু ব্যারিয়ারের নাম দেখে নেব। সাচ মেথড আর অ্যাভেলেবল ফর বোথ মেল অ্যান্ড ফিমেল, যেমন হচ্ছে কন্ডমস। আর ব্যারিয়ার মেথড ফর থিন রাবার অ্যান্ড ল্যাটেক্স শিট দ্যাট আর ইউজ টু কভার দ্য পেনিস ইন দ্য মেল অর ভ্যাজাইনা অ্যান্ড সার্ভিক্স ইন দ্য ফিমেল। ফিমেল কন্ডম এবং মেল কন্ডম হয়। যেটা হচ্ছে ব্যারিয়ার মেথড হিসেবে কাজ থাকে, কন্ডম হচ্ছে পেনিসের উপর রাবার টাইপের এক ধরনের শীত বা এক ধরনের আস্তরণ বা রাবার বা প্লাস্টিক নির্মিত এক ধরনের, যেটা পেনিসের উপর থাকে বা মহিলাদের ক্ষেত্রে ভ্যাজাইনার মধ্যে থাকে বা সার্ভিক্স অঞ্চলে থাকে। এর ফলে ইনসেমিনেশন হলেও যে স্পার্ম সেটা ভ্যাজাইনার মধ্য দিয়ে ইউটেরাসে পৌঁছতে পারে না। Just before coitus, so that the ejaculated semen would not enter into the female reproductive tract. Would not enter, পারে না। This can prevent conception. Nirod is a popular brand of condom for the male. নিরোধ নামের একটা ব্র্যান্ড আছে, সেটা হচ্ছে পপুলার মেল কন্ডম এর ক্ষেত্রে নিরোধ। Use of condoms has increased in recent years due to additional benefit of protecting the user from contracting STD and AIDS. এই কন্ডোমের ব্যবহার দিন দিন বেড়ে চলেছে, কারণ যে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ আছে বা এইডস রোগ আছে তার থেকেও বাঁচা যায়। বোথ দ্য মেল অ্যান্ড ফিমেল কন্ডোম আর ডিসপোজেবল, ক্যান বি সেলফ ইনসার্টেড, এগুলো সহজেই পাওয়া যায় এবং নিজেদের ইউজ করা যায়। গিভ প্রাইভেসি টু ইউজার, এই জন্য ওকে প্রাইভেসি বেশি দেওয়া হয়। এছাড়াও আছে কন্ডম ছাড়াও আছে ডায়াফ্রাম, সার্ভাইকাল ক্যাপ, ভলস আর অলসো ব্যারিয়ার মেড অফ রাবারের তৈরি এগুলো, দ্যাট আর ইনসার্টেড ইন্টু দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ ট্রাক্ট, এগুলো ফিমেলরা ইউজ করে। ডায়াফ্রাম, সার্ভাইকাল ক্যাপ, ভল্ট ডিউরিং কয়টাস। দিস দে প্রিভেন্ট কনসেপশন বাই ব্লকিং দ্য এন্ট্রি অফ স্পার্মের এন্ট্রি ব্লক করা হয় থ্রু সার্ভিক্স দিয়ে। দে আর রিইউজেবল, এইগুলো রিইউজেবল হয়, কিন্তু কন্ডম রিইউজেবল না, কন্ডম একবারই ইউজেবল, কিন্তু যে ডায়াফ্রাম, সার্ভাইকাল ক্যাপ, ভলস এগুলো রিইউজেবল। এছাড়া আছে স্পার্মিসাইডাল ক্রিম। স্পার্মিসাইড হচ্ছে এক ধরনের রাসায়নিক পদার্থ যেগুলো শুক্রাণুকে বিনষ্ট করে। স্পার্মিসাইডে কী কী জিনিস থাকে? স্পার্মিসাইডে থাকে ল্যাকটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, জিঙ্ক সালফেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্রমুখ। বোরিক অ্যাসিড এবং টাইপের পদার্থ থাকে যেগুলো স্পার্মকে বিনষ্ট করে। জেলিস, ফোমস আর ইউজেবল অ্যালং উইথ দ্য বিয়ারেস টু ইনক্রিজ দ্য কন্ট্রাসেপটিভ এফিসিয়েন্সি। সুতরাং স্পার্মিসাইডাল ক্রিম, জেলিস এবং বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ আছে যেগুলো এই পুরোর উপরে মাখিয়ে দেওয়া হয়, ফলে এর কন্ট্রাসেপশনের ক্ষমতা আরও বেড়ে যায়। এছাড়া আর একটা মেথড, যেটা আনাদার মেথড, পপুলার মেথড, একটা এফেক্টিভ এবং পপুলার মেথডের নাম হচ্ছে ইন্ট্রাইউটেরাইন ডিভাইসেস বা আইইউডি। ইন্ট্রাইউটেরাইন ডিভাইসেস বা আইইউডি। These devices are inserted by doctors or expert nurse in the uterus through vagina. এই ডিভাইসটা সেলফ ইনসার্টেড না, কিন্তু এগুলো হচ্ছে ডক্টর বা নার্সরা ইনসার্ট করবে ইউটেরাসে বা জরায়ুতে ভ্যাজানার থ্রু। দিস ইন্ট্রাইউটেরাইন ডিভাইস আর প্রেজেন্ট অ্যাভেলেবেল অ্যাজ দ্য নন মেডিকেটেড আইউডি, যেমন লিপ্পেস লুপ। একটা নন মেডিকেটেড আইউডির উদাহরণ কি? লিপ্পেস লুপ। কপার রিলিজিং আইউডি, যে আইউডিগুলো থেকে কপার রিলিজ হয় সেগুলো হচ্ছে কপার টি, কপার 7, মাল্টিলোড 375, এই উদাহরণগুলো মনে রাখতে হবে। নন মেডিকেটেড হচ্ছে লিপ্পেস লুপ, আর কপার রিলিজেবল হচ্ছে কপার টি, কপার 7, মাল্টিলোড 375। এই যে আইইউডির ছবি দেখানো হচ্ছে, এই হচ্ছে একটা স্ট্রাকচার, এখানে কপার আয়ন থাকে এবং এখানে থ্রেড লাইক স্ট্রাকচার থাকে, এই যে টি শেপ, এই জন্য কপার টি বলছে। অ্যান্ড দ্য হরমোন রিলিজিং আইইউডি, এবং কিছু কিছু আইইউডি হরমোন রিলিজ করে, যেমন প্রোজেস্টাসার্ট, LNG-20, এলএনজি বা লিভোনরজেস্ট্রেল, প্রোজেস্টাসার্ট, এগুলো হচ্ছে হরমোন রিলিজিং আইইউডির নাম। আইইউডি ইনক্রিজ ফ্যাগোসাইটোসিস অফ স্পার্ম উইদিন দ্য ইউটেরাস। আইইউডি কীভাবে স্পার্মকে মারে? ফ্যাগোসাইটোসিস করে স্পার্মের ইউটেরাসের মধ্যে। অ্যান্ড কপার আয়ন রিলিজ সাপ্রেস স্পার্ম মোটিলিটি, এবং যে কপার আয়ন রিলিজ হয় কপার টি, কপার 7, মাল্টিপ্লোর 375 থেকে, সেটা যে স্পার্মের মোটিলিটি বা গতিশীলতা তাকে কমিয়ে দেয় একদমই। অ্যান্ড ফার্টিলাইজেশন ক্যাপাসিটি অফ স্পার্ম, ফার্টিলাইজিং ক্যাপাসিটিকেও কমিয়ে দেয় স্পার্মের।
The hormone releasing IUD in addition make the uterus unsuitable for implantation. এই যে হরমোন রিলিজিং আইইউডি আছে এটা ইউটেরাসকে যে ইমপ্লান্টেশন বা ভ্রূণে রোপণের জন্য আনসুইটেবল করে তোলে অ্যান্ড দ্য সার্ভিক্স হোস্টাইল টু স্পার্ম, এবং যে সার্ভিক্স থাকে তাকে স্পার্মের জন্য প্রতিকূল বা হোস্টাইল করে তোলে। It is one of most widely accepted method of the contraception in India. তাহলে ইন্ডিয়ার সবচেয়ে ওয়াইডলি অ্যাকসেপ্টেড কন্ট্রাসেপটিভ মেথড কি, সবচেয়ে পপুলার মেথড কি? আইইউডি। এবার হচ্ছে ওরাল পিলে আসবো। ওরাল অ্যাডমিনিস্ট্রেশন অফ স্মল ডোজেস এদার প্রজেস্টেরন, অর্থাৎ প্রজেস্টেরন জাতীয় হরমোন জাতীয় যে গর্ভনিরোধক বড়ি, অর্থাৎ প্রজেস্টেরন ইস্ট্রোজেন কম্বিনেশন, সেটা প্রজেস্টেরন ইস্ট্রোজেনের কম্বিনেশন হতে পারে, ইজ আনাদার কন্ট্রাসেপটিভ মেথড ইউজ বাই ফিমেল। এটা হচ্ছে ওরাল পিল, মুখ দিয়ে খাই। দে আর ইউজড ইন দ্য ফর্ম অফ ট্যাবলেট, ট্যাবলেট হিসেবে পাওয়া যায়, হেন্স আর পপুলারলি কল্ড পিলস, এটাকে পিলস বলে। পিলস হ্যাভ টু বি টেকেন ডেইলি for a period of 20 days starting preferably within the first 5 days of menstrual cycle. তাহলে কি বলছে? pills have to be taken daily for a period 21 days preferably within the first 5 days of menstrual cycle. তাহলে menstrual cycle শুরু হওয়ার 5 দিনের মধ্যেই খাওয়া শুরু করতে হয়। কতদিন খেতে হবে? টানা 21 দিন। তারপরে আফটার এ গ্যাপ অফ 7 days, তারপরে 7 দিন গ্যাপ দিতে হবে, কারণ ওই 7 দিন মেনস্ট্রুয়েশন বা পিরিয়ডের টাইম, তখন কয়দিন খাওয়া বন্ধ করতে হবে। ইট হ্যাজ টু বি রিপিটেড ইন দ্য সেম প্যাটার্ন, এভাবে রিপিট করে যেতে হবে টিল দ্য ফিমেল ডিজায়ার টু প্রিভেন্ট কনসেপশন, যতদিন পর্যন্ত ফিমেল যে গর্ভনিরোধন করতে চায়। দে ইনহিবিট ওভুলেশন, এটা ওভুলেশনকে বন্ধ করে, অ্যান্ড ইমপ্লান্টেশন এবং ভ্রূণের রোপণকে বন্ধ করে, as well as alter the quality of cervical mucus to prevent later entry of sperm, এবং এরা যে সার্ভাইকাল অঞ্চল থাকে সেই সার্ভাইকাল অঞ্চলে স্পার্মের এন্ট্রিকে বাধা দেয়। পিলস আর ভেরি এফেক্টিভ, পিলস খুবই এফেক্টিভ, উইথ লেসার সাইড এফেক্ট, এদের সাইড এফেক্টও কম, অ্যান্ড অ্যাজ ওয়েল এজ অ্যাকসেপ্টেড বাই ফিমেলস, এবং ফিমেলরা একে অ্যাকসেপ্টও করেছে। সাহেলি, দ্য নিউ ওরাল কন্ট্রাসেপটিভ পিল for the female contains a non-steroidal preparation, অর্থাৎ সহেলি যে ওরাল কন্ট্রাসেপটিভ পিল রয়েছে সহেলি নামের, যেটা নন স্টেরয়েডাল, ওদের সাথে স্টেরয়েড থাকে না। ইট ইজ আ ওয়ান্স আ উইক পিল উইথ ভেরি ফিউ সাইড এফেক্ট অ্যান্ড হাই কন্ট্রাসেপটিভ ভ্যালু। এটা হচ্ছে সপ্তাহে একবার নিতে, ওয়ান্স আ উইক, ভেরি কম সাইড এবং ভেরি ফিউ সাইড এফেক্ট এবং হাই কন্ট্রাসেপটিভ ভ্যালু, ক্ষমতাও অনেক বেশি। প্রজেস্টেরন অ্যালোন or in combination with estrogen be used by female as injection or implant under the skin. প্রজেস্টেরন একা বা প্রজেস্টেরনের সঙ্গে ইস্ট্রোজেন জাতীয় হরমোন জাতীয় যে বিভিন্ন ধরনের ইঞ্জেকশন বা কিছু নর প্ল্যান্ট বলে, যেগুলোকে স্ক্রিনের নিচে ঢুকিয়ে দেওয়া হয়, যেখান থেকে প্রজেস্টেরন নিঃসৃত হয় এবং ইস্ট্রোজেন নিঃসৃত হয়, যেগুলো কন্ট্রাসেপশনে সাহায্য করে। দেয়ার মোড অফ অ্যাকশন ইজ সিমিলার, একইভাবে কাজ করে যেমনভাবে পিল করে। এফেক্টিভ পিরিয়ডস আর মাচ লঙ্গার, এবং এদের এফেক্ট অনেক দিন অবধি থাকে। অ্যাডমিনিস্ট্রেশন অফ প্রজেস্টেরন প্রজেস্টেরন ইস্ট্রোজেন কম্বিনেশন, মানে প্রজেস্টেরন জাতীয় যে ওষুধ এবং প্রজেস্টেরন জাতীয় যে ওষুধ আইইউডি উইদিন 70 hours of coitus have been found to be very effective, এবং এই ওষুধগুলো যে কন্ট্রাসেপটিভ পিল, এগুলো 72 আওয়ার্সের মধ্যে নিতে হবে, তাহলেই খুবই এফেক্টিভ রেজাল্ট পাওয়া যাবে। এরপরে আসে স্টারিলাইজেশন বা বন্ধ্যাত্বকরণ, পুরো বন্ধা করে দেওয়া হবে, সার্জিক্যাল মেথড যেটা। কী করা হয়? সার্জিক্যাল ইন্টারভেনশন ব্লক গ্যামেট ট্রান্সপোর্ট অ্যান্ড দেয়ারবাই প্রিভেনশন কনসেপশন, অর্থাৎ গ্যামেটের ট্রান্সপোর্ট বন্ধ করে দেওয়া হয়, অর্থাৎ কনসেপশন করে দেওয়া হয়, পুরো যে প্রিভেন্ট কনসেপশন, পুরো বন্ধ করে দেওয়া হয় স্ত্রী এবং পুরুষ উভয়কে। কীভাবে? স্টারিলাইজেশন প্রসিডিউর ইন দ্য মেল, এক্ষেত্রে বলে রাখি এই যে নর প্ল্যান্টের কথা বললাম, এগুলো হচ্ছে নর প্ল্যান্ট, এগুলো স্ক্রিনের তলায় বসিয়ে দেওয়া হয়, স্ক্রিনের তলায়, বা এখান থেকে প্রজেস্টেরন নির্গত হয় বা এলএনজি নির্গত হয়, লিভোনার্জেস্ট্রল, সেটা শুক্রাণু বা স্পার্মের কে হোস্টাইল করে তোলে, পরিবেশকে প্রতিকূল করে তোলে। স্টারিলাইজেশন
প্রসিডিউর ইন মেল ইজ কল্ড ভ্যাসেক্টমি। মেলের ক্ষেত্রে যে স্টারিলাইজেশন প্রসেস তাকে ভ্যাসেক্টমি বলে। কেন? কারণ যে শুক্রাশয়ের যে বা টেস্টিসের যে ভাস ডিফারেন্স সেই ভাস ডিফারেন্স বা শুক্রনালীকে কেটে দেওয়া হয়। এই ভাস ডিফারেন্সকে কেটে দেওয়া হয়েছে এবং দিয়ে এইভাবে জুড়ে দেওয়া হয়েছে এই পাশে এবং এই পাশে। ফলে এখানে যে শুক্রাণু উৎপন্ন হচ্ছে সেই শুক্রাণু কিন্তু এখান দিয়ে গিয়ে আর এখানে গিয়ে এখানে আসতে পারছে না, ফলে পেনিস দিয়ে আর বাইরে আসতে পারছে না, সুতরাং সিমেনে কোনো স্পার্ম থাকবে না ভ্যাসেক্টমির ক্ষেত্রে। ভ্যাস ডিফারেন্স টাইড অ্যান্ড কাট, ভ্যাস ডিফারেন্স কেটে দেওয়া হয়েছে। অ্যান্ড টিউবেক্টমি ইন ফিমেল, এবং ফিমেলের ক্ষেত্রে যে ফ্যালোপিয়ান টিউব থাকে সেই ফ্যালোপিয়ান টিউবকে কেটে দেওয়া হয়। এই যে এটা হচ্ছে ফিমেলের ফ্যালোপিয়ান টিউব, এই যে ফিমেলের ফ্যালোপিয়ান টিউব এখানে কেটে বেঁধে দেওয়া হয়েছে। ফলে এখান এটা হচ্ছে ওভারি, এখান থেকে যে ওভাম নিঃসৃত হবে সেটা এখানে এসে এই জরায়ুতে আসতে পারবে না, ফলে ইমপ্লান্টেশন হবে না। বা এমনভাবে আমরা বুঝতে পারি এখান দিয়ে যখন স্পার্ম প্রবেশ করবে, যখন ভ্যাজানার থ্রু স্পার্ম আসবে, এসে যখন অ্যাম্পুলারি অংশে আসতে চাইবে ফ্যালোপিয়ান টিউবের, কিন্তু আসতে পারবে না, অ্যাম্পুলারি স্থান এই জায়গাটায়, কিন্তু এখানে কেটে দেওয়া হয়েছে, তাহলে স্পার্ম এখান থেকে এখানে যেতে পারবে না। সুতরাং এইটা হচ্ছে ফ্যালোপিয়ান টিউব টাইড অ্যান্ড কাট, ফ্যালোপিয়ান টিউবকে বেঁধে কেটে দেওয়া হয়েছে। মিটিং হবে না, ফার্টিলাইজেশন হবে না। বলছে ইন ভ্যাসেক্টমি স্মল পার্ট অফ ভাস ডিফারেন্স ইজ রিমুভড অর টাইড আপ থ্রু স্মল ইনসাইশন অফ স্ক্রোটাম। বোঝা যাচ্ছে সব স্ক্রোটাম, এটা স্ক্রোটাম বা স্ক্রোটাম অঞ্চলে এটা হয়। আর টিউবেক্টমিতে স্মল পার্ট অফ ফ্যালোপিয়ান টিউব ইজ রিমুভড অ্যান্ড টাইড আপ থ্রু স্মল ইনসিশন অফ অ্যাবডোমেন থ্রু ভ্যাজাইনা। এটা হচ্ছে হাইলি এফেক্টিভ। এইটা হচ্ছে রিভার্সিবল নয়, রিভার্সিবল ইট ইজ ভেরি পোর, মানে ধরেই নেবো রিভার্সিবল হয় না। এবার দেখবো হচ্ছে মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি বা এমটিপি। এটা কি? ইন্টারন্যাশনাল আর ভলেন্টারি টার্মিনেশন অফ প্রেগনেন্সি, অর্থাৎ জেস্টেশনাল পিরিয়ড, অর্থাৎ সুস্থ স্বাভাবিক সন্তান প্রসবের আগেই তাকে গর্ভ থেকে বের করে তাকে মৃত্যু ঘটানোই হচ্ছে মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি। টার্মিনেশন, শেষ করে দেওয়া প্রেগনেন্সি অবস্থাকে। or induced abortion, গর্ভপাত করে দেওয়া। নিয়ারলি 45 to 50 মিলিয়ন এমটিপিস আর পারফর্মড ইন ইয়ার। প্রায় পৃথিবীতে প্রতি বছরে 45 থেকে 50 মিলিয়ন এমটিপি করানো হয়, হুইচ অ্যাকাউন্টস 1/5 অফ দ্য টোটাল নাম্বার অফ কনসিভড প্রেগনেন্ট ইন এ ইয়ার। অর্থাৎ যদি 5 জনের প্রেগনেন্ট হয় তাহলে তার মধ্যে 1 জনের এমটিপি করানো হচ্ছে পৃথিবীতে, অর্থাৎ প্রচুর পরিমাণে। Government of India legalized MTP in 1971 with some strict condition to avoid its misuse. গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1971 সালে ইন্ডিয়াতে এমটিপি পদ্ধতি চালু করে এবং কন্ডিশন এবং স্ট্রিক্ট দৃঢ় বিভিন্ন ধরনের কন্ডিশন দেওয়া হয়, সবসময় তুমি করতে পারো না, কন্যা ভ্রূণ এমটিপি করে দেওয়া হবে না। হোয়াই এমটিপি? টু গেট রিড অফ আনওয়ান্টেড প্রেগনেন্সি। এমটিপি কেন করানো হয়? আনওয়ান্টেড প্রেগনেন্সির থেকে বাঁচার জন্য, either ডিউ টু কজাল আনপ্রোটেক্টিভ ইন্টারকোর্স, অসুরক্ষিত যৌন মিলন, আর ফেইলিওর অফ দ্য কন্ট্রাসেপটিভ, এবং কন্ট্রাসেপটিভ নেওয়া হয়েছিল সেটা ক্রিয়াশীল হয়নি তার জন্য, ডিউরিং কয়টাস অফ রেপস হলেও এমটিপি করানো হয়। এটা ডাক্তার দেখবে এবং আইনের যাচাই হবে। এমটিপি আর অলসো এসেনশিয়াল ইন সার্টেন কেসেস আর কন্টিনিউয়েশন অফ প্রেগনেন্সি কুড বি হার্মফুল। এবং এমটিপি কখন করানো হয়? যখন দেখতে হবে প্রেগনেন্সি হার্মফুল হতে পারে, প্রেগনেন্সি যদি কন্টিনিউ থাকে তাহলে সেটা হার্মফুল হতে পারে, ইভেন ফ্যাটাল, এবং মৃত্যুজনক হতে পারে। কার ক্ষেত্রে? এইটা টু মাদার, হয়তো মাও মারা যেতে পারে অথবা ফিটাসও মারা যেতে পারে বা উভয়ই মারা যেতে পারে। এমন কন্ডিশনের ক্ষেত্রে এমটিপি করা যেতে পারে। এমটিপি আর কনসিডার রিলেটিভলি সেফ। এমটিপি কতদিন অবধি নিরাপদ? ফার্স্ট ট্রাইমেস্টার, প্রথম 3 মাসের মধ্যে, আপ টু 12 উইক, 1 মাসে 4 উইক, অর্থাৎ 3 মাসে 12 উইক প্রেগনেন্সি। 12 মাসের মধ্যে যদি এমটিপি করানো হয় তাহলে ঠিক আছে। সেকেন্ড ট্রাইমেস্টার অ্যাবর্শন আর মাছ মোর রিস্ক। আর যদি সেকেন্ড ট্রাইমেস্টারে যদি 3 মাসের পরে করতে যাও তাহলে সেটা রিস্ক হয়ে যাবে। Another dangerous trend is misuse of amniocentesis। একটা মিসইউজ করা হয় কীভাবে? ডিটারমিনেশন অফ সেক্স ডিটারমিন করা যায় অ্যামনিওসেন্টেসিসের মধ্যে, এটাও এমটিপি মধ্যে চলে আসে অনেক সময় মিসইউজ হিসেবে। আগের থেকে জেনে যাওয়ার ফলে কন্যা ভ্রূণকে হত্যা করে দেওয়া হচ্ছে।
ইফ দ্য ফিটাস ইজ ফাউন্ড বি ফিমেল, যদি ফিটাস ফিমেল হয় ইট ইজ ফলোড বাই এমটিপি, যদি এটাকে এমটিপি করা হয় ইট ইজ টোটালি এগেইনস্ট উইথ লিগাল, অর্থাৎ এটা আইনের সম্পূর্ণ বিরোধী। এবার দেখবো হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ অর এসটিডি। ডিজিজ অর ইনফেকশন হুইচ আর ট্রান্সমিটেড থ্রু সেক্সুয়াল ইন্টারকোর্স, সেক্সুয়াল ইন্টারকোর্সের থ্রু যে ডিজিজগুলো সংক্রমিত হয় তাকে হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ বা এসটিডি বলে। একে ভেনারাল ডিজিজও বলা হয় বা রিপ্রোডাক্টিভ ট্রাক্ট ইনফেকশনও বলা হয়, রিপ্রোডাক্টিভ ট্রাক্ট ইনফেকশনও বলা হয়। যেমন উদাহরণ কি গনোরিয়া, এই গনোরিয়া রোগটা কোন ব্যাকটেরিয়ার দ্বারা হয়? নিসেরিয়া গনোরি, সব বানান বইতে রয়েছে। সিফিলিস কোন ব্যাকটেরিয়ার জন্য হয়? ট্রিপোনিমা প্যালাইডাম। জেনিটাল হার্পিস কোন ভাইরাসের জন্য হয়? প্রথম দুটো ব্যাকটেরিয়া ঘটিত, জেনিটাল হার্পিস হচ্ছে ভাইরাস ঘটিত। জেনিটাল হার্পিস হয় হিউম্যান সিমপ্লেক্স ভাইরাস টাইপ 2, হিউম্যান সিমপ্লেক্স ভাইরাস টাইপ 2 এর জন্য জেনিটাল হার্পিস হয়। ক্লামাইডিয়াসিসের জন্য হয় ক্লামাইডিয়া ট্র্যাচোমোনাস, ক্লামাইডিয়া ট্র্যাচোমোনাস। জেনিটাল ওয়ার্ড কার জন্য হয়? জেনিটাল ওয়ার্ডস বা জননেন্দ্রিয় আঁচিল, এটা হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। ট্রাইচোমোনিয়াসিস কার জন্য হয়? ট্রাইকোমোনিয়াসিস হয় হচ্ছে ট্রাইকোনাস ভ্যাজাইনালিস। এই হেপাটাইটিস বি কার জন্য হয়? হেপাটাইটিস বি ভাইরাস। আর একটা হচ্ছে ডেঞ্জারাস হচ্ছে এইচআইভি, হিউম্যান ইমিউনো ভাইরাস বা হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, যেটা এইডস রোগ করায়, অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। এইচআইভি ইজ মোস্ট ডেঞ্জারাস, যার কোনো রিকভার নেই। হেপাটাইটিস বি এবং এইচআইভি কিসের মাধ্যমে ছড়াতে পারে? ইঞ্জেকশনের নিডেলের যদি শেয়ার হয়, সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টের মাধ্যমে, অপারেশনের যন্ত্রপাতির মাধ্যমে যেতে পারে। ট্রান্সফিউশন অফ ব্লাড, এক মানুষ থেকে আরেক মানুষের ব্লাডের ট্রান্সফার হচ্ছে। তারপরে ইনফেক্টেড মাদার টু ফিটাস, যদি মাদারের এইচআইভি থাকে তাহলে ফিটাসেরও হবে। এক্সেপ্ট ফর হেপাটাইটিস বি অ্যান্ড জেনিটাল হার্পিস অ্যান্ড এইচআইভি, এই তিনটে ছাড়া এইচআইভি, জেনিটাল হার্পিস মানে জননেন্দ্রিয় আঁচিল, ভ্যাজাইন অঞ্চলে ব্যথা অনুভব হয়, দুর্গন্ধযুক্ত স্রাব নির্গত হয়। তারপরে পুরুষদের ক্ষেত্রে ইউরেথ্রা বা মূত্রনালীতে প্রদাহ, এপিডিডাইমিসের প্রদাহ, এই ক্ষেত্রে এর বের হয় জেনিটাল হার্পিসের ক্ষেত্রে। এবং হেপাটাইটিস বির ক্ষেত্রে এইগুলো ছাড়া, হেপাটাইটিস বি, জেনিটাল হার্পিস, এইচআইভি ছাড়া অন্যান্য ডিজিজগুলো সম্পূর্ণ কিউরেবল। এই ক্ষেত্রে এইসব রোগের ক্ষেত্রে কী হয়? ইচিং হয় এই হার্পিস, তারপর হচ্ছে জেনিটাল ওয়ার্ট, ক্লামাইডিয়াসিস, ট্রাইচোমোনিয়াসিস ক্ষেত্রে কী হয়? ইচিং হয়, চুলকানি ভাব, ফ্লুইড ডিসচার্জ, বিভিন্ন ক্ষরণ হয়, স্লাইট পেন, ব্যথা, সোয়েলিং, ফুলে যায়। ইন জেনিটাল রিজিয়ন, জননেন্দ্রিয় অঞ্চলে। এসটিডির ফলে কী হতে পারে? পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ, পেলভিক অঞ্চল মানে নিচের অঞ্চলে ইনফ্ল্যামেটরি ব্যথা অনুভব হতে পারে, অ্যাবর্শন, গর্ভপাত হয়ে যেতে পারে, স্টিল বার্থ, মৃত সন্তানের জন্ম হতে পারে। একটোপিক প্রেগনেন্সি হচ্ছে যখন ভ্রূণ ইউটেরাসে ইমপ্ল্যান্ট না হয়ে অন্যান্য অঞ্চলে ইমপ্ল্যান্ট হয়, যদি ফ্যালোপিয়ান টিউবে ইমপ্ল্যান্ট হয়ে যায় বা ইউটেরাসের বাইরে বা সার্ভিক্স অঞ্চলে ইমপ্ল্যান্ট হয়ে যায় তখন তাকে একটোপিক প্রেগনেন্সি বলে। মানে যখন সঠিক স্থানে ইমপ্ল্যান্ট না হয়, অর্থাৎ জরায়ুতে ইমপ্ল্যান্ট না হয়ে অন্যত্র ইমপ্ল্যান্ট হয়। ইনফার্টিলিটি দেখা যায়, ক্যান্সার দেখা যেতে পারে রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টে। এক্ষেত্রে বাঁচার জন্য কী করা যেতে পারে? অ্যাভয়েড সেক্স উইথ আননোন পার্টনার, অপরিচিত লোকের সাথে সেক্স করা যাবে না। কন্ডম ব্যবহার করতে হবে, অলওয়েজ ইউজ কন্ডম ডিউরিং কয়টাস। ইন কেস অফ ডাউটস ডক্টরের কাছে যেতে হবে এবং ডায়াগনোসিস করাতে হবে। এরপর আছে ইনফার্টিলিটি। ইনফার্টিলিটি কি? ইনফার্টিলিটি হচ্ছে বন্ধ্যাত্ব, হচ্ছে বিভিন্ন কারণ হতে পারে। পুরুষদের ক্ষেত্রে অলিগোস্পার্মিয়া, অর্থাৎ সিমেনে 15 থেকে 20 মিলিয়নের কম স্পার্ম থাকলে, বা অ্যাজিওস্পার্মিয়া, সিমেনে স্পার্ম না থাকলে, বা যে স্পার্মে যে প্রোটিন থাকে সেই প্রোটিন না থাকলে, বা স্ত্রীদের ক্ষেত্রে ফ্যালোপিয়ান টিউবের সমস্যা থাকলে, বা যেটা হচ্ছে এন্ড্রোমেট্রিওসিস, এগুলো সব বড় বইতে আছে। এন্ড্রোমেট্রিওসিস অর্থাৎ এন্ড্রোমেট্রিয়ামে কোষের সংখ্যা বেশি বৃদ্ধি পেলে ইনফার্টিলিটি দেখা যেতে পারে। এই ইনফার্টিলিটি থেকে বাঁচার জন্য
আর্ট পদ্ধতি বা অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনিক পদ্ধতি অবলম্বন করা হয়। এতে কী হয়, হোয়ার সাচ কন্ডিশন আর নট পসিবল দ্য কাপলস কুড বি অ্যাসোসিয়েটেড হ্যাভ দেয়ার চিল্ডিং থ্রু সার্টেন স্পেশাল টেকনিক। এবং নিঃসন্তানপতি কিছু পদ্ধতি অবলম্বনের মাধ্যমে সন্তান লাভে সক্ষম হতে পারে। যেমন 1 নম্বর পদ্ধতি ইন ভিট্রো ফার্টিলাইজেশন বা আইভিএফ। ফার্টিলাইজেশন আউটসাইড দ্য বডি, যখন দেহের বাইরে কৃত্রিমভাবে পরীক্ষাগারে শুক্রাণু এবং ডিম্বাণুর স্পার্ম ওভামের ফার্টিলাইজেশন করানো হয় এবং সেই ফার্টিলাইজড ওভিউলকে স্ত্রীদেহের যে জরায়ুতে তাতে প্রবেশ করানো হয় এবং প্রাকৃতিকভাবেই সন্তান উৎপন্ন হয় এবং প্রসব হয়, তাকেই ইনভিট্রো ফার্টিলাইজেশন বলে। followed by IVF fertilization outside the body, our body outside হয় in almost similar condition that of body, এবং একই ধরনের কন্ডিশন মেনটেন করা হয় যেমন বডির মধ্যে থাকে, তেমনই বডির বাইরে একই ধরনের কন্ডিশন মেনটেন করে শুক্রাণু এবং ডিম্বাণুর নিষেক মাধ্যমে পরীক্ষাগারে টেস্ট টিউবের মধ্যে কী করানো হয়, নিষেক করানো হয়। এবং ফলোড বাই এমব্রায়ো ট্রান্সপোর্ট, এবং যে নিষিক্ত ডিম্বাণু তার থেকে এমব্রায়ো তৈরি হয়, এমব্রায়ো ট্রান্সফার, এবং যে এমব্রায়ো থাকে উৎপন্ন হয়, ভ্রূণ উৎপন্ন হয়, তাকে ট্রান্সফার করা হয় কোথায়, ইউটেরাসের মধ্যে। ইন দিস মেথড পপুলারলি নোন অ্যাজ টেস্ট টিউব বেবি, এই পদ্ধতি টেস্ট টিউব বেবি নামে পরিচিত। ওভা ফ্রম ওয়াইফ অর ডোনার, ওয়াইফ ও ডোনার থেকে ওভা নেওয়া হয়, অ্যান্ড স্পার্ম ফ্রম দ্য হাজব্যান্ড অ্যান্ড ডোনার, এবং হাজব্যান্ড এবং ডোনার থেকে স্পার্ম নেওয়া হয়, আর কালেক্টেড অ্যান্ড আর ইনডিউসড টু ফর্ম জাইগোট, এবং এদের নিষিক্ত করা হয় কিসের জন্য, জাইগোট তৈরির জন্য, আন্ডার স্টিমুলেটেড কন্ডিশন, এবং নিয়ন্ত্রিত পদ্ধতির মাধ্যমে ইন দ্য ল্যাবরেটরিতে। জাইগোট অর আর্লি এমব্রায়ো, এই জাইগোট বা প্রারম্ভিক এমব্রায়ো উইথ আপ টু 8 ব্লাস্টোমিয়ার, অর্থাৎ 8টি ব্লাস্টোমিয়ার, 8টি কোষ বিশিষ্ট যে জাইগোট বা প্রারম্ভিক এমব্রায়ো কুড বি ট্রান্সফার্ড ইনটু দ্য ফ্যালোপিয়ান টিউবে ট্রান্সফার করা হয়। অর্থাৎ এই যে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনে যে জাইগোট উৎপন্ন হলো, যেটা 8 কোষ বিশিষ্ট, বা একে প্রারম্ভিক বা আর্লি এমব্রায়ো বলা যেতে পারে, প্রারম্ভিক ভ্রূণ, একে কোথায় ট্রান্সফার করা হচ্ছে, ফ্যালোপিয়ান টিউবে, অর্থাৎ জাইগোটকে। এই পদ্ধতিকে বলা হচ্ছে জিপ্ট বা জাইগোট ইন্ট্রাফ্যালোপিয়ান ট্রান্সফার। অ্যান্ড এমব্রায়োস উইথ মোর দ্যান 8 ব্লাস্টোমিয়ার, এবং যদি এমব্রায়োতে 8টার বেশি কোষ থাকে তাহলে তাকে কোথায় ট্রান্সফার করা হবে, ইউটেরাসে, জরায়ুতে। অর্থাৎ যদি 8 কোষ বিশিষ্ট হয় তাহলে ফ্যালোপিয়ান টিউবে, যদি 8-এর বেশি হয় তাহলে ইউটেরাস বা জরায়ুতে। যেটাকে বলা হচ্ছে যারা ইউটেরাসে ট্রান্সফার করা হয় তাহলে তাকে বলে ইন্ট্রা ইউটেরাইন ট্রান্সফার, তাকে অর্থাৎ কিসের জন্য দেওয়া হয়,